আমরা আজকে খুলনা বিশ্ববিদ্যালয়ে 24-25 সালের ইউনিট ফিজিক্সটা সলভ করবো। হ্যাঁ, খুব দ্রুত আমরা এটা সলভ করে দিব। এবং তোমরা কিন্তু জানো খুলনা বিশ্ববিদ্যালয়ে 24-25 সালে আমাদের কী ছিল, ক্যালকুলেটর ছিল, তাই না? তাহলে আমরা কিন্তু আজকে ক্যালকুলেটরও হেল্প নিব, কারণ এখানে এমন কিছু তোমার ক্যালকুলেশন আছে যে ক্যালকুলেশনগুলোর জন্য তোমার ক্যালকুলেটর লাগবে। খুবই মনে করো কাছাকাছি মান দেওয়া আছে। তাহলে আমরা শুরু করি। ওকে, তাহলে দেখো প্রথমটা কি, প্রথমটা আমাদের কি বলছে, প্রথমটা আমাদের বলছে যদি সি ইকুয়ালস টু এ ক্রস বি এবং ডি ইকুয়ালস টু বি ক্রস এ হয় তবে সি ডট ডি কত। দেখো এগুলো সহজ, এগুলো তোমরা কিন্তু এইচএসসিতে করে আসছো। আমি একটু ভাই তাড়াতাড়ি বলবো, ঠিক আছে, যাতে তোমরা মনে করো এটা আমি তাড়াতাড়ি শেষ করতে পারি। তাহলে এখানে আমি, আচ্ছা এই কালারটাই নেই, দেখো এখানে আমি একটু বুঝাই যেখানে কি কি আসছে। তাহলে এইখানে বলছে সি ইকুয়ালস টু এ ক্রস বি, তাহলে আমি একটু লিখি জিনিসটা। দেখো এ ক্রস বি আর ডি ইকুয়ালস টু বি ক্রস এ। এটাকে কিন্তু জানো আমি চাইলে কি লিখতে পারি, এটা কি আমি চাইলে লিখতে পারি মাইনাস এ ক্রস বি, তাই না? মাইনাস এ ক্রস বি। আর মাইনাস এ ক্রস বি বলতে আমি কি বুঝাচ্ছি বা কি বুঝে মাইনাস বি ক্রস এ বলতে, মাইনাস বি ক্রস এ বলতে কিন্তু আমি বুঝাই বা আমরা বুঝি এটা হচ্ছে মাইনাস সি ভেক্টর। তার মানে হচ্ছে ডি ইকুয়ালস টু মাইনাস সি, অর্থাৎ ডি আর সি এর মান সমান, কিন্তু দিকটা কি পরস্পর বিপরীত, তাই না? তাহলে আমরা যদি এখন সি ডট ডি করি, তাহলে সি ডট ডি করা আর তোমার সি ডট ডি করা এবং সি ডট মাইনাস সি করে কে কথা না। দেখো আমি যদি করি সি ডট ডি, এটা সমান সমান সি ডট মাইনাস সি। ওকে, তাহলে আমরা এটা কি লিখতে পারি, সি এর মান মধ্যবর্তী কস সি এবং মাইনাস সি এর মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি, তাই না? তাহলে কস 180 বসাও, কস 180 ডিগ্রি মানে কত, কস 180 ডিগ্রি মানে হচ্ছে -1। তাহলে এখানে অ্যান্সার হবে মাইনাস সি স্কোয়ার, এখানে অ্যান্সার হবে মাইনাস সি স্কোয়ার। তাহলে আশা করি তুমি এখানে মাইনাস সি স্কোয়ারটা পাইছো। দেখো মাইনাস সি স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। বলছে গ্যাস প্রসঙ্গে পিভি কি নির্দেশ করে, 2 নম্বর কোশ্চেন, গ্যাস প্রসঙ্গে পিভি। তাহলে এখানে পি কি বলতো, পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন। তাহলে আমরা কিন্তু জানি যে ডাব্লিউ ইকুয়ালস টু কি বলতো, ডাব্লিউ ইকুয়ালস টু কিন্তু চাপ ইন্টু আয়তন, এটা কিন্তু গ্যাসের ফর্মুলা, গ্যাসে কাজের ফর্মুলা, তাই না? তাহলে এটা কিন্তু তোমার কি নির্দেশ করবে, এটা তোমার নির্দেশ করবে হচ্ছে কাজ বা বলতে পারো যে শক্তি। এখানে এখন কিভাবে নির্দেশ করো খেয়াল করো, চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, আয়তনের একক হচ্ছে মিটার কিউব। খেয়াল করো মিটার কিউব মিটার স্কোয়ার কাটা, তাহলে থাকে হচ্ছে মিটার। তাহলে নিউটন মিটার, নিউটন মানে হচ্ছে বল, মিটার মানে হচ্ছে সরণ। তাহলে বল ইন্টু সরণ কাজের মানে নির্দেশ করে। আশা করি বুঝতে পারছো। পয়েন্টিং ভেক্টর কোনটা, এটা মুখস্থ, ই ক্রস এইচ। ওকে, তারপর বলছে কি 4 নাম্বারটা, যদি রেডনের অর্ধজীবন 4 দিন হয় তবে গড় জীবন কত দিন, তাই না? তাহলে আসলে আমরা এটা একটু দেখে ফেলি, এটাও কঠিন কিছু না। তাহলে আমরা কিন্তু এখানে কিছু জিনিস জানি, যেমন টি হাফ, হ্যাঁ, এটা সমান সমান কি বলতো, লন টু ডিভাইডেড বাই ল্যামডা, এটা আমরা জানি। তারপর আমরা কি জানি বলতো, টাও, এই যে গড় জীবন, টি হাফ মানে হচ্ছে অর্ধজীবন। আচ্ছা, গড় জীবন সমান সমান কি 1 বাই ল্যামডা। তাহলে আমরা যদি এটা যদি রিলেশন যদি লিখতে চাই, তাহলে বলতো রিলেশনটা আমরা কি পাবো, রিলেশনটা আমরা অনেকটা এরকম পাবো না, যে টি হাফ ইকুয়ালস টু লন টু ইন্টু টাও, কারণ 1 বাই ল্যামডা মানে তো ভাই টাও, গড় জীবন, তাই না? তাহলে এখানে আসো যা যা দিছে তা আমি বসায় দিই। টি হাফ কত, অর্ধজীবন দেখো 4 দিন দিয়ে দিছে, অর্ধজীবন 4 দিন, তাহলে 4 দিন ইকুয়ালস টু লন টু ইন্টু টাও। তাহলে টাও এর মানটা আমি যদি একটু যদি বের করি, দেখো এটা 5.77 আসবে, এটা তোমাদের বইয়ের অঙ্ক। তাহলে এটার উত্তর আমার মুখস্থ আছে, তাও আমি একটু দেখি কত হয়। ওকে, 4 ডিভাইডেড বাই লন টু, 4 ডিভাইডেড বাই লন টু, দেখো 5.77, তাহলে অ্যান্সার হচ্ছে 5.77। আশা করি এটাও তোমাকে আমি বুঝাইতে পারছি। ওকে, তাহলে এই 4টা কোশ্চেন কিন্তু সহজ ছিল, তাই না? তারপরেরটা আসো, তারপরেরটা কি বলছে, 900 কেজি ভরের একটি লিফট 350 কেজি ভরের বোঝা সহ। তাহলে আমি যদি একটু মার্ক করি, মার্ক করতে করতে যদি যাই, তাহলে বলছে হচ্ছে 900 কেজি ভরের একটি লিফট। তাহলে 900 কেজি ভর, প্রথম ভর দেওয়া আছে 900 কেজি। ওকে, তাহলে প্রথম ভর দেওয়া আছে 900 কেজি, তারপর 900 কেজি ভরের একটি লিফটে 350 কেজি ভরের একটা বোঝা উঠেছে। তাহলে মোট ভর কিন্তু তোমার 900 প্লাস 350, তাই না? মোট ভর কিন্তু আমাদের 900 প্লাস 350। ওকে, তারপর কি বলছে, বোঝা সহ 100 সেকেন্ডে নিচতলা থেকে 18 তলায়। আচ্ছা 100 সেকেন্ডে আমাকে টাইমের মানটা দিয়ে দিছে, টি এর মানটা দিয়ে দিছে 100 সেকেন্ড। তাহলে 100 সেকেন্ডে তোমার কি বলছে, 100 সেকেন্ডে নিচতলা থেকে 18 তলায় 75 মিটার উঠে। তাহলে কতটুকু উঠছে এটা আমাকে বলে দিছে, যে নিচতলা থেকে 18 তলা পর্যন্ত মোট 75 মিটার। তাহলে আমাকে এইচ এর মানটাও দিয়ে দিছে। ওকে, কোশ্চেন করছে লিফটের ক্ষমতা কত কিলোওয়াট। ওকে, ক্ষমতা সূত্র কিন্তু আমরা জানি, ক্ষমতা সূত্র কিন্তু আমরা জানি কি বলতো, পি ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে এম জি এইচ ডিভাইডেড বাই টি, তাই না? তাহলে এম এর মান কত, 900 প্লাস 350, তাহলে 900 1250, তাই না? তাহলে 1250 বুঝতে পারছো কিন্তু, 900 প্লাস 350 1250,
জি এর মান 9.8, তোমার এইচ এর মান কত 75 ডিভাইডেড বাই আমরা টি এর মান কত 100 ইন্টু, এবং এইখানে কিন্তু আচ্ছা ওকে সমস্যা নেই। তাহলে এইখানে কিন্তু তোমার কিলোওয়াটে যেহেতু নিতে বলছে, তাহলে আমরা কি জানি ওয়াটকে তুমি যদি 1000 দিয়ে ভাগ করো তাহলে কি কিলোওয়াটে আসবে, তাহলে এটা কিন্তু ওয়াটে আসছে। তুমি যদি এটাকে যদি 1000 দিয়ে যদি ভাগ করো, এই যে দেখো আরো 1000 দিয়ে ভাগ করলা, তাহলে কিসে এসে পড়বো, কিলোওয়াটে এসে পড়বে। আশা করি আমি তোমাকে এটা বুঝতে পারছি। তাহলে এটা আমি যদি একটু তোমার হিসাব করি, তাহলে বলো তো কত হবে এখানে, 1250 ইন্টু 9.8 ইন্টু 75 ডিভাইডেড বাই তোমার 100 ইন্টু 1000 অর্থাৎ 10⁵ অ্যান্সার আসে 9.1875। দেখো তো এখানে আছে নাকি, হ্যাঁ দেখো এখানে অ্যান্সার আছে 9.187। এই যে দেখো এই হচ্ছে অ্যান্সারটা 9.187। তাহলে আমি এটাও বুঝে ফেললাম। ওকে, তারপরের ম্যাটটা কি বলছে, তারপরের ম্যাটটা বলছে একটি তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক, একটি তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক আমি একটু মার্ক করি। ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে দিছে 2 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে দিছে, বলছে তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে। এখানে একটা জিনিস বুঝো, তোমাকে বলছে দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে, তাইলে ভাই মনে রাখবা যদি তোমার কোনো তারের পরিবর্তন পার্সেন্টেজে দেওয়া থাকে, যদি কোনো তারের পরিবর্তন পার্সেন্টেজে দেওয়া থাকে, তখন তুমি এটা অবশ্যই কি ধরে নিবা বা মনে করে নিবা কি এটা হচ্ছে বিকৃতি। ঠিক আছে, তাহলে যদি কখনো দৈর্ঘ্যের পরিবর্তন বা কোনো কিছুর পরিবর্তন যদি পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে, তাহলে ওইটা আমরা বিকৃতি ধরে নিব। ওইটা আসলে বিকৃতি হয়, বিকৃতি ধরে নি না, ওইটা বিকৃতি হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি দিয়ে দিছে, বিকৃতি দিয়ে দিছে। তাহলে আমাকে ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে দিছে, বিকৃতি দিয়ে দিছে 15%, বলছে কত পীড়ন প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের কি দিছে এটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। হ্যাঁ, এখানে তাহলে আমাদের প্রথমে দিছে ইয়ংয়ের গুণাঙ্ক, তাহলে y ইকুয়ালস টু 2 ইন্টু 10⁻11। আচ্ছা বিকৃতি দিয়ে দিছে, তাহলে এখানে বিকৃতি ইকুয়ালস টু 15%, তাহলে 15% মানে কি 15/100। ওকে, আচ্ছা এটা দিয়ে দিছে। তাহলে পীড়ন কত, তাহলে আমরা তো জানি পীড়নের যে সূত্রটা আছে, ইয়ংয়ের গুণাঙ্ক সমান সমান কি পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে y ইকুয়ালস টু, এই যে পীড়নকে আমি পি দ্বারা লিখি আর এটা হচ্ছে বিকৃতি বি। ওকে, তাহলে পীড়ন সমান সমান y ইন্টু বিকৃতি, y ইন্টু বিকৃতি, y এর মান হচ্ছে 2 ইন্টু 10⁻11 ইন্টু বিকৃতি কত 15/100, 15/100। দেখো 100কে আমি যদি 11 দিয়ে যদি কাটি, তাহলে এটা কত হবে, এটা হবে 10⁹, এটা হবে 10⁹, তাহলে এটা হচ্ছে 10⁹। ওকে, আচ্ছা তাহলে এখানে কত আছে 15 না 30, তাহলে 30 ইন্টু 10⁹। তাহলে তুমি যদি দশমিক, দেখো এখানে কিন্তু 3 আছে তাই না, তাহলে তুমি যদি দশমিককে যদি এক ঘর কিসে নাও, বামে নাও, তাহলে তোমার কি হবে। আচ্ছা এখানে মানে একটু সুন্দর করে লিখি ব্যাপারটা। এই দেখো এখানে পাইলা কত 30 ইন্টু 10⁹। ওকে, তাহলে তুমি যদি দশমিককে যদি এক ঘর বামে নাও, এখানে দেখো 30কে তুমি যদি 3 বানাও, তাহলে দশমিককে এক ঘর বামে নিলে পাওয়ারটাকে এক বাড়াইতে হয়, তাহলে পাওয়ারকে এক বাড়ায় দাও, তাহলে 10⁻10, তাহলে 3 ইন্টু 10⁻10। আশা করি এই ম্যাথটাও তুমি বুঝতে পারছো। ওকে, 3 ইন্টু 10⁻10 এটা আমি বুঝতে পারলাম। ওকে, তারপর একটু খেয়াল করো, বলছে 29°C তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি কত। আচ্ছা আমরা কিন্তু একটা সূত্র জানি যে মোট গতিশক্তি সমান সমান কত হবে, মোট গতিশক্তি আমি যদি ই কে ধরি, ই কে ইকুয়ালস টু, মোট গতিশক্তি আমি যদি ই কে ধরি তোমার ই কে ইকুয়ালস টু, দেখো F/2 nRT। ওকে, এখানে F/2 যেহেতু মোল দেওয়া নাই, তাহলে আমরা লিখতে পারি W/m ইন্টু RT। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, এখানে তোমাদের কোশ্চেনটা একটু ভুল দেওয়া আছে। কোশ্চেন তো ভুল নয়, কোশ্চেনের অ্যান্সারে ভুল। কি ভুল আমি তোমাদের একটু বুঝাইয়া দিচ্ছি। হ্যাঁ, তোমাদের একটু বুঝাইয়া দিচ্ছি। এখানে তোমার বলছে নাইট্রোজেনের মোট গতিশক্তি ভাইয়া। আচ্ছা দেখো মোট গতিশক্তি বলতে বলতে কি বুঝাইছে, শুধু কি রৈখিক গতিশক্তি বুঝাইছে? অ্যান্সার কিন্তু না। নাইট্রোজেনের মোট গতিশক্তি বলতে বুঝাইছে এটা রৈখিক গতিশক্তি প্লাস ঘূর্ণন গতিশক্তি। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে এখানে যখন মোট গতিশক্তি বলবে তখন কিন্তু স্বাধীনতার মাত্রা তোমার 5 ধরতে হয়। স্বাধীনতার মাত্রা কত ধরতে হয়, যে এফ এর মানটা যে 5 ধরতে হয়। ঠিক আছে, বা তুমি যদি 5 ধরে এই ম্যাথটা যদি করো, এখানে অ্যান্সারটা মিলে না। ঠিক আছে, এখানে অ্যান্সার কি করলে মিলে, তুমি যদি এফ এর মান 3 ধরো। ওকে, বাট নাইট্রোজেন কি দ্বিপারমাণবিক গ্যাস না, দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা কিন্তু তোমার 5 যদি মোট গতিশক্তি বলে। কিন্তু দ্বিপারমাণবিক গ্যাসের যদি বলে রৈখিক গতিশক্তি কত, মোট রৈখিক গতিশক্তি কত, তাহলে কিন্তু তুমি স্বাধীনতার মাত্রা 3 বসাইতে পারো। বুঝতে পারছো? বাট এখানে কিন্তু আমাকে মোট রৈখিক গতিশক্তি দেয়া নাই। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু মোট রৈখিক গতিশক্তি দেয়া নাই, এখানে 5 ধরার কথা ছিল,
কিন্তু এখানে ওরা 3 ধরে ম্যাথটা করছে। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? তুমি এখানে 5 ধরে করলে এই যে মানগুলো আছে না, এগুলো 600 রেঞ্জে, 600-র কাছাকাছি এসে পড়ে। 3 ধরে করলে এই 400 রেঞ্জে আসে। আশা করি আমি বুঝতে পারছি। ওদের কোশ্চেনটা ঠিক আছে, বাট ওরা 5 না ধরে 3 ধরে করছে, এটা ওদের মিস্টেক। ঠিক আছে, আমি তোমাকে সঠিক ভুল দুইটাই বলে দিলাম। তাহলে ওরা যেহেতু এই অপশনগুলো দিছে, তাহলে আমি 3 ধরেই করি। তাহলে আমি ধরে নিই যে ওরা মোট গতিশক্তি না চেয়ে ওরা মোট রৈখিক গতিশক্তি চাইছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে আসো, এখানে আমি যদি ধরি 3/2, ডাব্লিউ এর মান কত বলো তো? ডাব্লিউ এর মান হচ্ছে দেখো 3 গ্রাম, তাহলে 3 গ্রাম। এম এর মান কত? 28, 8.31। টি এর মান কত বলতো? 29। তাহলে এখানে কত হবে? 273 প্লাস 29, এটা হবে হচ্ছে 302। ওকে, তাহলে 302, এটা আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এটা কত হবে? উপরে 9 ইন্টু 8.31 ইন্টু 302 ডিভাইডেড বাই 56, 403.33। তাহলে 403.33, তাহলে অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে 403.33। আচ্ছা, এখানে 403.33 এত জুল। ওকে, তাহলে যে দেখো 403 এটা। তাহলে এটাও মানে বুঝতে পারলাম। তারপর আসে 8 নাম্বারটা কি বলছে? 8 নাম্বার বলছে 15 মিটার ব্যাসার্ধের একটি চার্জিত গোলকের কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরে। তাহলে খেয়াল করো, কেন্দ্র থেকে কিন্তু বলেই দিছে। দেখো এই লাইনটাকে খেয়াল করছো? এখানে কিন্তু তোমাকে বলেই দিছে যে কেন্দ্র থেকে। ওকে, এখানে কিন্তু আমাদের বলে দিছে যে কেন্দ্র থেকেই। ঠিক আছে, তোমাকে ব্যাসার্ধ দিয়ে দিছে কনফিউজ করার জন্য, এবং তোমাকে একবারই বলে দিছে যে কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরে। বুঝতে পারছি? তাহলে কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরে তোমার কি আছে? কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্র 6.0 ইন্টু 10³ নিউটন পার সেকেন্ড, নিউটন পার কুলম, সরি নিউটন পার কুলম। তার মানে তোমাকে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের মান দিয়ে দিছে। ওকে, তড়িৎ ক্ষেত্রের মানটা এখানে দিয়ে দিছে, এটাকে দিয়েছে তড়িৎ ক্ষেত্রের মান। ওকে, এখন তোমাকে কোশ্চেন করছে কি, গোলকটিতে চার্জের পরিমাণ কত ন্যানোকুলম, ন্যানোকুলমে চাইছে। তাহলে আমরা কিন্তু এই সূত্রটা জানি, তাই না? আমরা কিন্তু এই সূত্রগুলো জানি। তাহলে এখানে কি হবে বলো তো? এখানে একটু কি হবে? আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু 1/4πε0 না লিখে আমি সি লিখি, সি ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই আরটা কি? কেন্দ্র থেকে কত দূরে তড়িৎ প্রাবল্য বের করতেছো, কেন্দ্র থেকে কত দূরে তড়িৎ প্রাবল্য বের করতেছো। তাহলে কেন্দ্র থেকে কিন্তু 20 সেন্টিমিটার দূরে তোমাকে দিয়েই দিছে, তাই না? তাহলে এখানে আর এর মান তোমাকে দিয়ে দিছে কত? 20 ইন্টু 10⁻², এত মিটার। যেহেতু সেন্টিমিটার আছে আমি মিটারে নিয়ে নিলাম। তাহলে এইখানে আমি কি লিখতে পারি যে কিউ ইকুয়ালস টু কি হবে? কিউ ইকুয়ালস টু হবে হচ্ছে ই ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই সি। ই এর মান কত? ই এর মান দিয়ে দিছে 6 ইন্টু 10³ আর স্কোয়ার। এটাকে যদি স্কোয়ার করো এটা হবে 40 ইন্টু কত হবে? 10⁻4, 10⁻4 ডিভাইডেড বাই সি এর মান কত? 9 ইন্টু, সি এর মান কত হবে? 9 ইন্টু 10⁻9। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, তাইলে এটা করার সবচেয়ে সহজ নিয়ম কি? তুমি এটাকে একবারে না উঠা একটু যদি তুমি ক্যালকুলেশন করে তারপর এটাকে ক্যালকুলেটারে উঠাও, তাহলে খুব সহজ হবে। যেমন দেখো, ক্যালকুলেশন আমি যদি করি তাহলে এখানে কত আসে দেখো। আমি সবগুলো যে 10 সম্পর্কিত রাশিগুলোকে একসাথে লিখে ফেলবো আর সংখ্যাগুলোকে একসাথে লিখে ফেলবো। তাহলে খেয়াল করো এখানে কত আছে? 6 আছে। হ্যাঁ, এখানে আমার কি আছে? এখানে আমার 40 আছে। ওকে, তাহলে 40 থেকে আমি 4 নেই এবং এখানে আছে 9। ঠিক আছে, তাহলে বাকি কি থাকে খেয়াল করো তো? ইন্টু 10। হ্যাঁ, এখানে আছে 3। এখানে 40 থেকে আমি কি 4 ইন্টু 10 লিখছি না? তাহলে 10 মানে 10⁻1, তার মানে +1, এখানে -4। আর এখানে যেহেতু তোমার কি আছে? +9 আছে, উল্টে গেলে এটা হবে -9। আশা করি তোমাকে আমি এটা বুঝাইতে পারছি। ওকে, তারপর এটা কি হবে বলো তো? এখানে হবে হচ্ছে 4 6 24, 24 ভাগ 9 কত হবে? 24 ভাগ 9 ইকুয়ালস টু হবে 2.67। 2.67 ইন্টু 10⁻, এখানে কত হয়? 9 আর 4 13, 13 থেকে তুমি যদি 1 বাদ দাও 12, 12 থেকে যদি তুমি 3 বাদ দাও তাহলে হবে হচ্ছে 13 থেকে 4 বাদ দিলে হবে হচ্ছে তোমার 9, 9 10 11 12 13। 2.67 ইন্টু 10⁻9। এখানে কি আমি কোনো একটা ভুল করছি কোনো কিছু? এখানে হচ্ছে 3 আর ওটার জন্য 1, 3 আর 1, 3 আর 1 4। এখানে 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 10³ 10³ এখানে 40 ইন্টু 10⁻4, 6 ইন্টু 10³ ইন্টু 40 ইন্টু 10⁻4 ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁻9, 6 ইন্টু 4 ডিভাইডেড বাই 9। ওকে, 10 3 প্লাস 40 ইন্টু 10 প্লাস 1, এখানে ইনভার্স 4 -4। আচ্ছা, এখানে হচ্ছে -9। আমার এরকম আসতেছে কেন? 6 ইন্টু 10³ ইন্টু 40 ইন্টু
10 ইনভার্স 4 ডিভাইডেড বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটা আসে 2.67 ইন্টু 10 ইনভার্স 9, 2.67 ইন্টু 10 ইনভার্স 9 ইন্টু 10 ইনভার্স 9, এটাই কিন্তু আসে। ওকে, 2.67 ইন্টু 10 ইনভার্স 9, তাহলে এটা কিন্তু তোমার 2.67 ন্যানোকুলম, 2.67 ন্যানোকুলম। তাহলে এখানে আমাদের আছে কি দেখো তো, এখানে আছে কিন্তু তোমার 26.7, অ্যান্সার কিন্তু 26.7ই হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তোমার ভুলটা কোথায় হয়েছে, সি কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। হ্যাঁ ওকে, তাহলে ই এর মান 6 ইন্টু 10 কিউব। ওকে, আর এর মান হচ্ছে 20 সেন্টিমিটার, 20। ওহো, সরি 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 সরি, 20কে যদি স্কোয়ার করো তাহলে এখানে কিন্তু হবে 400, এখানে হবে 400, এই যে আমি ভুলটা এখানেই করে ফেলছি ভাইয়া, এখানেই ভুলটা করে ফেলছি, এটা তো 40 হবে না রে ভাই, এটা হবে 400। এটা যদি 400 হয় তাহলে আমি দেখো আমি একটু মুছি, দেখছো কি একটা ভুল, এই ভুলগুলো করবো না। হ্যাঁ হ্যাঁ, এই ভুলগুলো করবো না, তাও তো তোমাদের মাথায় তো পরীক্ষার সময় টেনশন থাকে, তো এই ভুলগুলো করাই স্বাভাবিক। এখানে কত 10, এখানে হবে 3, 400, এখানে কি 10 স্কোয়ার না, তাহলে এটা হবে +2 -4 -9। ওকে, তাহলে এখানে তুমি যদি করো 9 আর 4 13, 13 থেকে 5 বাদ দিলে কত হবে, 13 থেকে 5 বাদ দিলে দেখবে এখানে 8 আসতেছে, 13 থেকে 5 বাদ দিলে এখানে আসতেছে 10 ইনভার্স 8। এখন এখানে 10 ইনভার্স 8, আচ্ছা আমি তোমাকে একটু মুছেই দেখাই জিনিসটা, এই যে দেখো এটাকে আমি একটু মুছে ফেলি, এটাকে একটু মুছে ফেলি, এটি একটু আমাদের সময় খেয়ে ফেলছে, কিন্তু প্যারা নাই, আমরা কি করছি, ভুলটা ফাইন্ড আউট করতে পারছি। তাহলে এখানে আমি দেখো, এখানে আমি লিখি জিনিসটা, এখানে আমি লিখি কত থাকে 2.67 ইন্টু 10 ইনভার্স 8। এখন আমরা কি জানি বলো তো, এখানে 26.7 আছে, দশমিককে তুমি যদি এক ঘর ডানে নাও, অর্থাৎ 26.7 যদি লেখো, তাহলে পাওয়ার থেকে 1 কমাইতে হবে, তাহলে 10 ইনভার্স 8 মানে -8 -1, এই যে পাওয়ার থেকে 1 কমাই ফেলছি, তাহলে 26.7 ইন্টু 10 ইনভার্স 9, আর 10 ইনভার্স 9 হচ্ছে ন্যানোকুলম, তাহলে 26.7 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমি এটাও তোমাকে বুঝাইতে পারছি। তারপর আসো, তারপর আমরা কোনটা করব, তারপর আমরা করব হচ্ছে এই যে 9 নাম্বারটা, বলছে কি ট্রানজিস্টর কমন বেস সংযোগে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, কমন বেস সংযোগে দেওয়া আছে। তারপর কি বললো, ইমিটার কারেন্ট ও বেস কারেন্টের মান দিয়ে দিছে। আচ্ছা, ইমিটার কারেন্ট আর বেস কারেন্টের মান দিয়ে দিছে, ইমিটার কারেন্ট হচ্ছে আইই এবং বেস কারেন্টের মান কত দিয়ে দিছে, বেস কারেন্টের মান দিয়ে দিছে 0.05। বলছে আচ্ছা এত মিলি অ্যাম্পিয়ার কারেন্টের বিবর্ধন গুণাঙ্ক আলফা এর মান কত, তাহলে আলফা সমান সমান কি আমরা মনে আছে, আলফা ইকুয়ালস টু আইসি ডিভাইডেড বাই আইই, তাই না, আইসি ডিভাইডেড বাই আইই। আবার আমরা কিন্তু একটা জিনিস কিন্তু জানি যে আইই ইকুয়ালস টু আইসি প্লাস আইবি। ওকে, তাহলে ভাইয়া আইসি সমান সমান আমি কি লিখতে পারি, আইই মাইনাস আইবি। তাহলে আসো এই ম্যাটটা করে ফেলি, আইসি সমান সমান আইই মাইনাস আইবি না, তাহলে আইই ইমিটার কত 0.85 মাইনাস আইবি কত 0.05 ডিভাইডেড বাই আইই এর মান কত, এই যে 0.85। তাহলে আসো এটা যদি করি তাহলে কত হয়, 0.85 মাইনাস 0.05 ডিভাইডেড বাই 0.85, এটা আসে হচ্ছে 0.94। এই যে দেখো অ্যান্সার হচ্ছে 0.94। তাহলে দেখো সবগুলো ম্যাথ কিন্তু একদম সহজ সহজ ম্যাথ, সূত্র দিয়ে কিন্তু সবগুলো ম্যাথ হয়ে যাচ্ছে, তাই না। তারপর আসো, তারপর কোনটা বলছে, তারপর তোমাকে বলছে হচ্ছে 10 নম্বরটা, নিচের কোনটির মধ্যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বিদ্যমান। তাহলে দেখো তোমরা যদি একটু কেমিস্ট্রিতে ওই যে একটা চ্যাপ্টার ছিল না যে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, ওইখানে কিন্তু তোমার তড়িৎ ঋণাত্মকতার টপিকে এটা কিন্তু পড়ছো যে এখানে কোনটার ডাইপোল ডাইপোল আকর্ষণ বিদ্যমান থাকে না, যাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কি বেশি। যেমন দেখো এখানে কিন্তু অ্যান্সারটা জানো কি, আমি কিন্তু অ্যান্সারটা একটু বলে দিই, তোমরা এটা অবশ্যই বই থেকে পড়ে নিবা। দেখো তোমার NH3 অ্যামোনিয়া, এটার তোমার ডাইপোল ডাইপোল আকর্ষণ বিদ্যমান কেন, কারণ নাইট্রোজেন কিন্তু হাইড্রোজেন থেকে তোমার কি অধিক তড়িৎ ঋণাত্মক, যার কারণে তাদের মধ্যে কি হয় আংশিক ওই যে চার্জগুলো কি অবস্থিত হয়, তারপর কি এখানে ডাইপোল ডাইপোল তৈরি হয়, এগুলো তোমরা কিন্তু বুঝো, তাই না। তাহলে আমি ধরে নিচ্ছি এগুলো তোমরা পারো, আর যদি না পারো তাহলে আমি তোমাদের জন্য ব্যাখ্যাটা ওই যে ইউটিউবের কমেন্ট বক্সে বা আমি যেখানেই দিয়ে দিচ্ছি ওইখানে কমেন্ট বক্সে দিয়ে দিব। ওকে, আর তোমাদের উচিত এগুলোর একটু ব্যাখ্যা পড়া, এটা কেমিস্ট্রির একটা কোশ্চেন বলতে পারো। হ্যাঁ, তোমার এটা পড়ে নিবা। তারপর 11 নম্বরটা কি বলছে, একটি গাড়ির টায়ার 30°C টেম্পারেচারে বায়ু ভর্তি করা হলো, 30°C তাপমাত্রায় বায়ু ভর্তি করা হলো, একটু মার্ক করে কি বলছে, 30°C তাপমাত্রায় বায়ু ভর্তি করা হলো। ওকে, তারপর এখানে কি বলছে, টায়ারের ভেতরের চাপ যদি 6.6% বৃদ্ধি পায়, আচ্ছা ভিতরের চাপ বৃদ্ধি পাইছে, তাহলে ভিতরের চাপটা 6.6% বৃদ্ধি পাইছে, ভিতরের চাপটা 6.6% বৃদ্ধি পাইছে, বলছে তাহলে টায়ারটি বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা
এই অবস্থায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত গাড়িটি নিরাপদে চালানো যাবে। তাহলে এখানে একটা ব্যাপার খেয়াল করছো, এখানে তোমাকে কি বলছে, তাপমাত্রা এবং চাপ এর একটা সম্পর্কর কিছু ম্যাথ বলছে না? তাহলে এই সম্পর্কগুলোকে আমি জানি, অবশ্যই জানি। এটা কোন সূত্র বলো তো? গেলো-সাকের সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে গেলো-সাকের সূত্র দিয়ে আমি সলভ করতে পারি। তাহলে আমাদের কি কি দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে, দেখো, টি ইনিশিয়াল তার মানে আদি তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 303 কেলভিন। ওকে, আমি ধরে নেই যে পি ইনিশিয়াল সমান সমান পি, আর পি ফাইনাল সমান সমান কত হবে? আগের চাপ ছিল, আর আমি কতটুকু বাড়াইছি? 6.6% বাড়াইছি কিন্তু। তাহলে 6.6% অফ পি, ঠিক আছে? তাহলে এটা আমি যদি করি, আমি দেখো পি যদি কমন নেই তাহলে 1 প্লাস 6.6%। ওকে, তাহলে আমি একটু দেখি কত হয়। 1 প্লাস 6.6%, এটা সমান সমান হয় হচ্ছে 1.066। তাহলে 1.066 পি, এটা হচ্ছে পি ফাইনাল। তাহলে খেয়াল করো তোমার পি ফাইনাল, তাহলে একটা পি আবার পি ইনিশিয়াল লিখতে পারি না কি? পি ইনিশিয়াল ইকুয়ালস টু যেহেতু পি, তাহলে পি ফাইনাল। তাহলে এখান থেকে পি ফাইনাল ডিভাইডেড বাই পি ইনিশিয়াল ইকুয়ালস টু 1.066। হ্যাঁ, এটা কিন্তু আমি লিখতেই পারি। দেখো তো, এটা আমি একটু রেখে দিই, এটা আমার কাজে লাগতে পারে, এটা আমার কাজে লাগতে পারে। ওকে, আচ্ছা, এখন তোমাকে বলছে কি যে কত তাপমাত্রা পর্যন্ত তোমার গাড়িটি নিরাপদে চালানো যাবে। তাহলে আসলে আমি টেম্পারেচারটা বের করি। আমরা সূত্র জানি কি? গেলো-সাকের সূত্র, যে তোমার তাপমাত্রা এবং চাপ কিন্তু পরস্পর কি সমানুপাতিক, তাই না? অর্থাৎ বলতে পারো টি বাই পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এখানে আমি কি লিখতে পারি ভাই বলো তো? টি ইনিশিয়াল পি ইনিশিয়াল ইকুয়ালস টু টি ফাইনাল পি ফাইনাল। আশা করি আমি তোমাকে এই ব্যাপারটা বুঝাইতে পারছি। তাহলে আসলে তো আমি এখানে ফার্দার ক্যালকুলেশনটা করে ফেলি। এখানে যদি ফার্দার ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে কি হবে? আচ্ছা, আমি এখানে আরেকটা লাইন লিখি। দেখো, টি ইনিশিয়াল ইনটু, আচ্ছা এটা পি ফাইনাল, সরি, তাহলে এটা হবে হচ্ছে উপরে পি ফাইনাল ডিভাইডেড বাই পি ইনিশিয়াল ইকুয়ালস টু টি ফাইনাল। তাহলে আসলে আমি মানগুলো একটু বসায় দিই। তাহলে মানগুলো বসাইলে আমার কেমন হয় বলো তো? টি ইনিশিয়াল এই মানটা কত? 303 ইন্টু পি ফাইনাল ডিভাইডেড বাই পি ইনিশিয়াল, দেখো মানটা কিন্তু বের করে রাখছি 1.066। তাহলে কত হবে দেখো তো? 303 ইন্টু 1.066, তাহলে 322.998। বাট আমাকে তোমাকে কি বলছে? সেলসিয়াসে নিতে। তাহলে আমার 322.998 ক্যালভিন আসছে। আমি যদি 273 দিয়ে যদি বিয়োগ করে দেই, এটা আসবে 49.998, অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 50 ডিগ্রি সেলসিয়াস আমাদের অ্যান্সার। তারপর তোমাকে কি বলছে কোশ্চেনটা? কোশ্চেন বলছে ধারকের ক্ষেত্রে কোনটি সঠিক? তাহলে এখানে বলছে ওমেগা ইকুয়ালস টু হাফ ভি সি স্কোয়ার। আচ্ছা, এখানে তোমার মানে শক্তিগুলো দিয়েছে, যেহেতু হাফ সি ভি স্কোয়ার মানে এরকম আকারে আছে, তাহলে এটা মানে শক্তি চাইছে, এবং শক্তিকে আমরা যেহেতু ই দিয়ে প্রকাশ করি, ওটা ওমেগা দ্বারা প্রকাশ করতে কোনো সমস্যা নেই। তুমি এই পাশের ইকুয়েশনগুলো দেখো, এই পাশের ইকুয়েশনগুলো কি আছে, অর্থাৎ তুমি ডান পাশের ইকুয়েশনগুলো দেখতে পারো। তাহলে এখানে কি আছে? হাফ ইন্টু ভি সি স্কোয়ার, এটা তো হবে না, কারণ আমরা জানি হাফ ইন্টু সি ভি স্কোয়ার। আবার হাফ সি আই স্কোয়ারও হবে না। হাফ সি ভি স্কোয়ার, গ নাম্বারটা হবে সি ইন্টু ভি স্কোয়ার, হাফ সি ইন্টু ভি স্কোয়ার, গ নাম্বারটা হবে। আশা করি আমি তোমাকে এই ম্যাথটাও বুঝাইতে পারছি। ওকে, তারপর দেখো সহজ ম্যাথ দিছে কিন্তু ভাইয়া, তেমন কোনো কঠিন ম্যাথ দেয় নাই আমাদের। বলছে প্রদর্শিত লজিক সার্কিটের ক্ষেত্রে আউটপুট y ইকুয়ালস টু 1 এর জন্য ইনপুট এ বি ও সি এর মান কোনটি সঠিক? আচ্ছা, আমি মানে এখানে তোমার চিত্রটা উঠাতে ভুলে গেছি, আমি অত্যন্ত দুঃখিত। আমি তোমাকে চিত্রটা আমার মনে আছে, আমি তোমাকে চিত্রটা একটু উঠায় দিই। দেখো চিত্রটা কেমন ছিল। হ্যাঁ, তোমার এরকম দুটা কি ছিল, তোমার এরকম দুটা ইনপুট ছিল। হ্যাঁ, এই ইনপুটটা তোমার ছিল হচ্ছে তোমার অর গেট, ঠিক আছে? তোমার এটা ছিল এ, এটা ছিল বি, অর গেট। তোমার আরেকটা কি ছিল? আরেকটা ইনপুট ছিল তোমার নট গেটে, এবং এটা ছিল তোমার সি, যে এমন ছিল। ওকে, এবং এই দুটা মিলানোর পর কি হয়েছে? এখানে একটা অ্যান্ড গেট আছে, বুঝতে পারছো? এবং এটা হচ্ছে আউটপুট ওয়াই, তাহলে একটু খেয়াল করো তো, এই ম্যাথটা তোমরা কিন্তু কখনো কি করবা, ওই যে এখানে র্যান্ডমলি মান বসায় চেক করবা, এটা কিন্তু কখনো করো না, ঠিক আছে? এটা তোমার সহজ একটা টেকনিক আছে। দেখো এটা টেকনিকটা কি? এ আর বি তুমি যদি অর করো, এটা কিন্তু আসবে এ প্লাস বি, সরি, এটা কিন্তু আসবে তোমার এ প্লাস বি। তুমি যদি অর করো এটা আসবে এ প্লাস বি তোমার। আচ্ছা, এটা আসবে এ প্লাস বি। তারপর আমি কি লিখতে পারি? এটা যদি হয় সি, এটা হবে কিন্তু সি প্রাইম। তুমি যদি এই দুটাকে এন করো, তাহলে ওয়াই সমান সমান বলো তো কি আসবে? এ প্লাস বি ডট সি প্রাইম। আমি এটা একটু এখানে লিখি, দেখো আমি এটা একটু এখানে লিখে আমি তোমাকে বুঝা জিনিসটা। দেখো এ প্লাস বি, আরে আমি ভেক্টর চিহ্ন কেন দিচ্ছি? হ্যাঁ সরি, আমি ভেক্টর চিহ্ন কেন দিচ্ছি? তাইলে এ প্লাস বি ডট সি প্রাইম। আচ্ছা, এটা সমান সমান তোমার কি আসতে হবে? 1 আসতে হবে না? দেখো এই মানটা সমান সমান 1 আসতে হবে। আমরা কি জানি? অ্যান্ডের ক্ষেত্রে
অ্যান্ড গেটের ক্ষেত্রে কখন মানটা 1 আসে? যখন দুইটা ইনপুটে 1 হয় তখন এই 1 আসে, যদি একটা 0 হয়ে যায় তখন কিন্তু সব কিছু 0 হয়ে যায়, তাই না? তার মানে আমি কিন্তু এখানে ইজিলি বুঝতে পারতেছি এখানে ইন্ডিভিজুয়ালি ওর মানও 1 আসতে হবে, ওর মানও 1 আসতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে ভাই খেয়াল করো তো, সি এর ইনপুট কি দিলে সি প্রাইমের মান 1 আসবে বা সি বারের মান 1 আসবে, তুমি কিন্তু বুঝতেই পারছো। আমি যদি সি এর মানটা যদি 0 ধরি তাহলে আমার কি সি প্রাইমের মানটা কিন্তু 1 আসবে, কারণ নট কি 0-কে 1 করে দেয়, 1-কে 0 করে দেয়, তাই না? তাহলে আসো খেয়াল করো, এখানে কিন্তু প্রথমেই সি এর মান 1 আছে, সি এর মান 1 আছে, তাহলে এটা কিন্তু আমাদের হবে না। তাহলে আমাদের গ আর ঘ থেকে একটা অ্যান্সার হবে। তাহলে খেয়াল করো, আমার অ্যান্সারটা হবে গ। আমি কীভাবে বুঝলাম? খেয়াল করো তো, সি এর মান 0 আছে, আর এ প্লাস বি এর মধ্যে যে কোনো একটাই যদি 1 হয় তাহলে কি প্রত্যেকটা 1 হবে। এখানে খেয়াল করো তো, ঘ নাম্বারে কিন্তু দুইটাই 0 আছে, তাহলে 0 প্লাস 0 যোগ করলে কিন্তু 0 হবে, 1 আসার কথা না। তাহলে এ প্লাস বি 1 প্লাস 1 এটা যদি তুমি যোগ করো তাহলে কিন্তু 1 আসবে, আর 1 আর 1 তুমি যদি এন্ড করো তাহলে কত আসবে? 1 আসবে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ। আশা করি তুমি এই ম্যাথটাও বুঝতে পারছো। আমরা কিন্তু 13 পর্যন্ত শেষ করছিলাম, তাই না? এখন আমরা 14 নম্বরটা করব। 14 নম্বরটা কি বলছে একটু বোঝার চেষ্টা করি। 14 নম্বরটা আমাকে বলছে 8.6 নিউটন বাতাসের বাধা অতিক্রম করে 2 কেজি ভরের একটি কাঁঠাল গাছ থেকে সোজা 2 কেজি ভরের একটি কাঁঠাল, আচ্ছা 2 কেজি ভরের একটি কাঁঠাল গাছ থেকে সোজা নিচের দিকে পড়ছে, তাহলে কাঁঠালের ত্বরণ কত? আচ্ছা বুঝতেই পারতেছো, তাহলে কাঁঠাল যদি তোমার নিচের দিকে পড়ে তাহলে বাতাসের বাধাটা কোন দিকে হবে? উপরের দিকে হবে, সিম্পল। তাহলে এখানে বলছে গাছের তো কাঁঠালের ত্বরণটা কত, তাহলে আমরা কিন্তু এটা কোন সূত্র দিয়ে করবো? নিউটনের তৃতীয় সূত্র দিয়ে করবো। হ্যাঁ, মানে একটু যদি মার্ক করে দিয়ে দেখো, এটা হচ্ছে 8.6 নিউটন, এটা হচ্ছে বাতাসের বাধা, বুঝতে পারলাম। আর কি দিছে? 2 কেজি ভরের একটা কাঁঠাল দিছে, 2 কেজি ভরের একটা কাঁঠাল দিছে। আচ্ছা এখানে তোমার ম্যাথটা বের করবো কীভাবে? খুবই ইজি এটা বের করা, এটা কোনো কঠিন না বের করা। তাহলে এখানে তোমার দেখো, এখানে তোমার কোন সূত্রটি ইউজ হবে? আমরা জানি সামেশন এফ ইকুয়ালস টু এম এ। ওকে, যেহেতু কাঁঠালটা তোমার তার অভিকর্ষজ ত্বরণের কারণে নিচে পড়তেছে, বা বলতে পারো ওজনের কারণে নিচে পড়তেছে, এবং ওজন বলটা কিন্তু বেশি, তাই না? বাতাসের বাধা কিন্তু কম, বাতাসের বাধা বেশি হলে কাঁঠালটা নিচে পড়তে পারতো না। তাহলে আমি এখানে কি লিখতে পারি বলো তো? এম জি মাইনাস বাতাসের বাধাকে আমি কী ধরো বলো তো? তোমার ধরো এফ ইকুয়ালস টু কি, আমি এম এ লিখতে পারি। ওকে, তাহলে এখান থেকে বলতে পারো কি যে এ ইকুয়ালস টু কত হবে? এম জি মাইনাস এফ ডিভাইডেড বাই এম। ওকে, তাহলে এখানে এ ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? এখানে এ ইকুয়ালস টু আমি লিখতে পারি, এখানে আমি এ ইকুয়ালস টু লিখতে পারি, এম এর মান কত? এম এর মান হচ্ছে 2, জি এর মান কত? জি এর মান হচ্ছে 9.8, তাহলে 2 ইন্টু 9.8 ইকুয়ালস টু 19.6, বুঝতে পারছো? 2 ইন্টু 9.8 ইকুয়ালস টু 19.6 মাইনাস এখানে কত হবে? 8.6। ওকে, 8.6 এবং ডিভাইডেড বাই কত? এম এর মান কত? 2। তো দেখো 6 থেকে 6 বাদ দিলে কত হয়? 0, আর 19 থেকে 8 বাদ দিলে কত হয়? 11, তার মানে 11.0 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 5.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে তরণ। অ্যান্সার কি আছে? হ্যাঁ অ্যান্সার আছে, এখানে হচ্ছে 5.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, দেখো ক আর ঘ কিন্তু হবে না, এটা মিটার পার সেকেন্ড বেগ দিয়ে দিছে, তাহলে একক দেখে কিন্তু বোঝা যায় যে ক আর ঘ বাদ। ঠিক আছে, তাহলে খুলনা কিন্তু খুবই সহজ কিন্তু করছে তোমাদের ম্যাথগুলা। তারপর দেখো, তারপর এখানে কি বলছে? তারপর এখানে বলছে কাজের মাত্রা কোনটি? কাজের মাত্রা এখানে কোনটি? এখানে কাজের মাত্রা কোনটি? ওকে, কাজের মাত্রা কোনটি? তাহলে আসো আমরা কাজের মাত্রা একটু বের করার চেষ্টা করি। আমরা জানি W ইকুয়ালস টু এফ এস, এফ সমান সমান এম এস। আচ্ছা খেয়াল করো তো ভাইয়া, এম এম মানে কি? আমি একটু যদি ভাইয়া লিখি, কেজি, এ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এস মানে কি? এস মানে তোমার সেকেন্ড, বুঝতেই পারতেছো। তাহলে এখানে হবে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে কেজিকে তুমি যদি মাত্রায় প্রকাশ করো, তাহলে আমরা জানি কেজিকে মাত্রায় প্রকাশ করতে হয় এম দিয়ে, বড় হাতের এম দিয়ে। এম, মিটার মানে কি? দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে মাত্রায় প্রকাশ করতে হয় এল দিয়ে। এস, সেকেন্ড, সময়কে মাত্রায় প্রকাশ করতে হয় টি দিয়ে, তাহলে এম এল টি ইনভার্স 1, এম এল টি ইনভার্স 1। আচ্ছা তাহলে এখানে খেয়াল করো, এল মানে হচ্ছে এল টু দি পাওয়ার 1, তাই না? এল টু দি পাওয়ার 1 যা এল ওকে, তাই না? তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা কত বলো তো? এই যে দেখো, এম এল টি ইনভার্স 1, অর্থাৎ এম এল টু দি পাওয়ার 1 টি ইনভার্স 1। আশা করি তুমি এইটাও বুঝতে পারছো। তারপর কি বলছে? বলছে তোমার যেখানে অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেখানে অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেখানে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত? এটা কিন্তু তোমার কিন্তু মনে রাখা উচিত। কিন্তু যদি তোমার জি এর মান যদি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় একটা সেকেন্ড দোলকের, তাহলে তার দৈর্ঘ্য কিন্তু অলমোস্ট 1 মিটার। অলমোস্ট কত? 1 মিটার বা 100 সেন্টিমিটার। যদি স্পেসিফিকলি যদি বলো তাহলে 99.3 সেন্টিমিটার এটা বলতে পারো। তাহলে আসো আমরা এটা একটু করি। এটা তোমাদের মুখস্থ থাকার কথা, এটা যদি মুখস্থ থাকে এটা কিন্তু 1 সেকেন্ডে তুমি দাঁড়াইতে পারবা।
এটা কিন্তু 1 সেকেন্ডে তুমি দেখাতে পারবে। আমি তোমাকে যদি আগে অ্যান্সারটা একটু বলে দিই, এখানে অ্যান্সারটা হবে অবশ্যই, এই দেখো এখানে তো মিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, এটা তো আসার প্রশ্নই ওঠে না, কারণ দৈর্ঘ্য হচ্ছে মিটার অথবা সেন্টিমিটারে থাকবে। এবং বুঝতেই পারতেছো তোমার 99.29 মিটার, 100 মিটার হওয়া তো কখনোই পসিবল না, তাই না? তাহলে কমন সেন্স দিয়ে বোঝা যায় এটা 99.29 সেন্টিমিটার। এটা কিন্তু ম্যাথ করাও লাগে না। তাও আমরা একটু ম্যাথটা করি। এখানে আমরা যে সূত্রটা জানি, টি ইকুয়ালস টু টোয়াইস পাই রুট ওভার এল বাই জি, তাহলে টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার এল বাই জি, তাহলে এল ইকুয়ালস টু কত হবে, টি স্কোয়ার জি ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। তুমি বসাও টি স্কোয়ার সেকেন্ড দোলক, তাহলে এটা হবে 4, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, জি এর মান 9.8, 4 ইন্টু পাই স্কোয়ার বসাও, পাই স্কোয়ার বসাও, তুমি ক্যালকুলেটারে বসাও। তাও তোমার যদি বিশ্বাস না হয় আমি তোমাকে ক্যালকুলেটার একটু বসায় করে দিচ্ছি। দেখো এখানে কত হয়, 4 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 4 ইন্টু, এই 4 4 তো কাটাই হয়, তাহলে পাই স্কোয়ার, তাহলে পাই স্কোয়ার, তাহলে পাই স্কোয়ার এখানে কত হয় দেখো 0.9929, 0.9929, এটা কিসে আসছে, মিটারে আসছে। তুমি যদি সেন্টিমিটারে নিতে চাও তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করলে তোমার আসে 99.2947, অর্থাৎ 295 সেন্টিমিটার। তাহলে এখানে অ্যান্সার 99.29 সেন্টিমিটার। আশা করি আমি তোমাকে এটাও বোঝাতে পারছি। তারপর একটু খেয়াল করো, এখানে বলছি কি, তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়, শূন্যতম সূত্র। এটা তোমরা যদি, এটা তোমার থিওরি পড়া, তুমি যদি একটু তাপগতিবিদ্যা রিডিং করো ভালো মতো যে কোনো একটা ভালো বই থেকে, তাহলে তুমি কিন্তু এগুলো খুব ভালো মতো জানতে পারবা। এবং আমি তোমার সাজেস্ট করি, যদি ইনফরমেশন যদি পড়তে চাও, তথ্য যদি নিতে চাও, তাহলে ইসাক স্যারের বইটা ভালো, ইসাক স্যারের বইটা ভালো। আর যদি ম্যাথ যদি করতে চাও, হ্যাঁ ম্যাথ ইসাক স্যারের বই খুব ভালো, কিন্তু শেলু স্যারের বই বেশি ভালো, কারণ শেলু স্যারের বইয়ে সব তোমার কি করা আছে, তোমার সব ডিভাইড করা আছে, মানে প্রত্যেকটা টাইপ ভিত্তিক করা আছে। তোমার এই টাইপের এটা, এই টাইপের এটা, অ্যাডমিশনের টাইপও করা আছে, সিকিউ আলাদা করা আছে, খুবই সুন্দর করে শেলু স্যারের বইয়ে বইটা গোছানো আছে। আচ্ছা তাহলে আসো এইখানে, তারপর কি বলছে, 18 নাম্বারটা বলছে কি, 18, আচ্ছা দেখো আমরা 19টাও সলভ করে ফেলি। কারশফের দ্বিতীয় সূত্র নিচের কোনটি সংরক্ষণ নির্দেশ করে? আচ্ছা মনে রাখবা, কারশফের যে প্রথম সূত্রটা হচ্ছে কনজারভেশন অফ চার্জ, অর্থাৎ চার্জের সংরক্ষণশীলতা দিয়ে আমার কি হয়, কারশফের প্রথম সূত্রটা হয়, ঠিক আছে? বা কারশফের প্রথম সূত্র তোমার চার্জের সংরক্ষণশীলতা নীতি মানে। আর কারশফের যে দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, অর্থাৎ শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী বা শক্তি সংরক্ষণশীলতা নীতির উপর ভিত্তি করে কারশফের দ্বিতীয় সূত্র তৈরি হয়। তাহলে এখানে তোমার কি হবে, কারশফের দ্বিতীয় সূত্র নিচের কোনটি সংরক্ষণ নির্দেশ করে? অ্যান্সার হচ্ছে শক্তির। ওকে, তাহলে আমরা 18 নম্বরটা এখন করে ফেলি। 18 নম্বরটা কি বলছে? 18 নম্বরটা তোমাকে বলছে এখানে একটি ত্রুটিপূর্ণ, আচ্ছা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, তাহলে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার আছে এবং এটা কি সেলসিয়াসে মাপতেছে, দেখো সব কিন্তু সেলসিয়াসে দিয়ে দিচ্ছে। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার সাধারণ বায়ুচাপে গলিত বরফে 4 ডিগ্রি সেলসিয়াস, সাধারণ বায়ুচাপে গলিত বরফে 4 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা বুঝতে পারতেছে কোন পয়েন্ট, এটা হচ্ছে আইস পয়েন্ট, অর্থাৎ বরফ বিন্দু। তার বরফ বিন্দু কত, 4 ডিগ্রি সেলসিয়াস। বাট আমরা কিন্তু জানি যে নর্মাল থার্মোমিটার যে আছে সেলসিয়াসের, এটা তোমার কত, এটা কিন্তু তোমার 0 ডিগ্রি সেলসিয়াস বরফ বিন্দু। এবং আবার কি বলছে, এবং শুষ্ক বাষ্পে, অর্থাৎ তোমার স্টিম পয়েন্ট, অর্থাৎ বাষ্পবিন্দু 98 ডিগ্রি সেলসিয়াস, নর্মালটা হয় 100 ডিগ্রি সেলসিয়াস। শুষ্ক বাষ্পে 98 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। থার্মোমিটারটি 51 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিলে এর প্রকৃত পাঠটা কত? তাহলে কোন থার্মোমিটারটা 51 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিচ্ছে? এখানে কোন থার্মোমিটারটা 51 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিচ্ছে, যেটা তোমার এই নর্মাল থার্মোমিটার, ত্রুটিপূর্ণ থার্মোমিটার সেটা, ঠিক আছে? আমি একটু বুঝাই এটা তোমাকে একে, এটা আমি তোমাকে একটু একে বুঝাই। দেখো তোমার কি আছে, এরকম তোমার দুইটা, কি আছে, এরকম তোমার দুইটা থার্মোমিটার আছে, ওকে? এবং কি বলছে, এই যে প্রথমটা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার, যার বরফ বিন্দু কত, 4 ডিগ্রি সেলসিয়াস, যার বাষ্পবিন্দু কত, 98 ডিগ্রি সেলসিয়াস। আর এটা হচ্ছে ভালো থার্মোমিটার, যার বরফ বিন্দু আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস, যার বাষ্পবিন্দু 100 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমাকে কি বলছে, এখন তোমাকে বলছে হচ্ছে তোমার ত্রুটিপূর্ণ থার্মোমিটার যদি 51 ডিগ্রি সেলসিয়াস পার্ট দেয়, তাহলে আমার ভালো থার্মোমিটার কত পার্ট দিবে? তাহলে আমি ভালো থার্মোমিটারের পার্ট যদি আমি সি লিখি, তাহলে সি এর মানটা কত এটা আমরা বের করব, এই সি এর মানটা কত এটা আমরা বের করব। তাহলে আসো আমি খুব সহজে এটা বের করতে পারি, আমি এটা উপরে বের করে ফেলি, যেহেতু আমার উপরে একটু জায়গা পাচ্ছে। ওকে, তাহলে আমি কি লিখতে পারি, আমি কিন্তু একটা সূত্র জানি যে তোমার নর্মাল যে সূত্রটা হয় এক্স মাইনাস এক্স আইস, এক্স স্টিম মাইনাস এক্স আইস, অর্থাৎ যে তাপমাত্রা দেওয়া থাকবে তার থেকে বরফ বিন্দু বাদ দিবা, ডিভাইডেড বাই তোমার বাষ্পবিন্দু বিয়োগ বরফ বিন্দু। ওকে, তাহলে আমি এই সূত্রটা যদি ইউজ করি এইখানে দুই ক্ষেত্রেই, তাহলে আমার কি হবে, এইখানে আমার হবে হচ্ছে, এগুলো তোমরা কিন্তু করে আসো তাই না, এগুলো কিন্তু করা সহজ। তাহলে এইখানে আমার কি হবে, এটা আমি একটু
দেখো করি তাহলে এক্স, আমি যদি দেখে ত্রুটিপূর্ণ জন্য লিখি তাহলে হবে হচ্ছে 51 মাইনাস 4 98 মাইনাস 4, ওকে, ইকুয়ালস টু, আমি যদি ভালোটার জন্য যদি লিখি তাহলে কি হবে সি মাইনাস 0 100 মাইনাস 0, সি মাইনাস 0 100 মাইনাস 0। তাহলে এখানে খেয়াল করো তো 51 মাইনাস 4 সমান সমান কত হবে 47, 98 মাইনাস 4 কত হবে 98 মাইনাস 4 কিন্তু হবে 94, ইকুয়ালস টু সি বাই 100। তুমি যদি একটু যদি চতুর হও তাহলে দেখবা এটা সুন্দর কাটাকাটি যায়। কীভাবে 47কে 92 দিয়ে যদি ভাগ করো এটা হবে 2, 2কে যদি 100 দিয়ে কাটো এটা হবে 50, 50, 50টাকে ওই পাশে নিয়ে যাও তাহলে সি হবে 50 ডিগ্রি সেলসিয়াস। এখানে অ্যান্সারটা কত, অ্যান্সারটা হচ্ছে 50। আশা করি তুমি এটাও বুঝতে পারছো। আমাদের লাস্ট একটা ম্যাথ আছে, এটা হচ্ছে তোমার কি আদর্শ গ্যাসের, বলছে আদর্শ গ্যাসের, এটা কিন্তু আদর্শ গ্যাস, এটা কিন্তু তাপগতিবিদ্যা। দেখো তাপগতিবিদ্যা কিন্তু তোমার 3টা কোশ্চেন আসছে, তাই না? এই 17 নাম্বার, 18 নাম্বার, 20 নাম্বার, 3টা কোশ্চেন আসছে। তাহলে কি বলছে, আদর্শ তাপমাত্রা ও চাপে একটি গ্যাসের চাপ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বেড়ে আড়াই গুণ হলো, চূড়ান্ত চাপ কত? এখানে মনে কোনো একটা কিছু একটা ভুল আছে, তাই না? এখানে মনে কোনো কিছু একটা ভুল আছে, কারণ তোমাকে চাইছেও চূড়ান্ত চাপ, আবার বলছেই তো আড়াই গুণ বাড়ায় দিছে। তার মানে এখানে মানে চাপটা বাড়ে না গ্যাসের, যতটুকু আমার মনে হচ্ছে, আমি নট শিওর, ম্যাথ করার পর বুঝতে পারবো। এটা তোমার মনে হয় আয়তন বলছে, মানে আয়তন, আয়তন আয়তন আড়াই গুণ মনে হয় বাড়ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তারপর বলছে চাপের মানটা কত। আসলে আমি একটু ম্যাথটা করার পর যদি অ্যান্সারটা মিলে তাহলে বুঝতে পারবো যে এখানে আয়তন দিছিল। ওকে, তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তার মানে আমি বলতে পারি কি পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু পি ফাইনাল ভি ফাইনাল টু দি পাওয়ার গামা। ওকে, তাহলে আমি যদি পি ফাইনাল যদি বের করতে চাই তাহলে পি ফাইনাল ইকুয়ালস টু, আমি কি লিখতে পারি, পি ফাইনাল ইকুয়ালস টু আমি লিখতে পারি পি ইনিশিয়াল ইন্টু ভি ইনিশিয়াল ভি ফাইনাল টু দি পাওয়ার গামা। ওকে, ভি ইনিশিয়াল ভি ফাইনাল টু দি পাওয়ার গামা। তাহলে আমাকে কোন মানগুলো দিয়ে দিছে, আমাকে কোন মানগুলো দিয়ে দিছে এটা আমি একটু এখানে লেখার চেষ্টা করি। দেখো এখানে তোমাকে বলছে যে আয়তন আড়াই গুণ বাড়ছে, তাহলে ভি ফাইনাল ইকুয়ালস টু 2.5 ইন্টু ভি ইনিশিয়াল, তাহলে ভি ফাইনাল ডিভাইডেড বাই ভি ইনিশিয়াল, এটা কিন্তু 2.5। তাহলে তুমি কিন্তু বুঝতে পারতেছো এই জায়গায় 2.5 হবে। আচ্ছা, আর পি ইনিশিয়াল আদর্শ যেহেতু বলছে তাহলে তোমার কি হবে 1 ATM বা 101325 প্যাসকেল, তাই না? 101325 প্যাসকেল বা 10 টু দি পাওয়ার 5, আমি সংখ্যা যদি দেখি 10 টু দি পাওয়ার 5। দেখো এখানে অ্যান্সার মিলবে, এমন না যে মিলবে না জিনিসটা। তাহলে বা 101325 এটাও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আসো আমি এখানে বসাই, এখানে আমি যদি 10 টু দি পাওয়ার 5 যদি বসাই বা 101325 তুমি যদি বসাইতে চাও বসাও, ইন্টু ভি ইনিশিয়াল ডিভাইডেড বাই ভি ফাইনাল, এই মানটা হচ্ছে 2.5, টু দি পাওয়ার গামার মান কত 1.4। আসো আমি যদি একটু মানটা বসাই তাহলে 10 টু দি পাওয়ার 5 ইন্টু 2.5 টু দি পাওয়ার 1.4, এখানে অ্যান্সার আসে, এখানে অ্যান্সার আসে তোমার 3667 ইন্টু 10 কিউব, 36.67 ইন্টু 10 কিউব। আচ্ছা, তাহলে এইখানে তোমার চূড়ান্ত চাপে তো এসেছি, তাই না? তাহলে পি ফাইনাল ভি ইনিশিয়াল বাই ভি ফাইনাল, ও আচ্ছা ভি ইনিশিয়াল বাই ভি ফাইনাল, আমি এখানে একটু মিস্টেক করছি, ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল বসাই ফেলছি, বাট ভি ইনিশিয়াল বাই ভি ফাইনাল বসাতে হবে 1/2.5 বসাতে হবে। বুঝতে পারলাম? দেখছো এখানে আমি একটা ভুল করে ফেলছি, তোমরা কিন্তু এই ভুলগুলো কিন্তু করো না। ওকে, এই ভুলগুলো করলে কিন্তু ভাই কাটা খাবা। হ্যাঁ, একটু সতর্কভাবে করবো আমারটা। তাহলে 1/2.5 1.4। ওকে, তাহলে আমি আরেকবার যদি করি জিনিসটা 10 টু দি পাওয়ার 5 ইন্টু 1/2.5 1.4, এখানে অ্যান্সারটা আসে কত, এখানে অ্যান্সারটা আসে হচ্ছে তোমার 27.72 ইন্টু 10 কিউব। দেখো আমি এভাবে অ্যান্সারটা লিখি 27.72 ইন্টু 10 কিউব, বা তুমি কি বলতে পারো, এখানে তুমি বলতে পারো যে 2 পয়েন্ট, দেখো আমার এখানে সব 2 পয়েন্ট দিয়ে আছে, তাহলে দশমিককে তুমি এক ঘর যদি বামে আসো পাওয়ারটা এক ঘর বেড়ে যাবে, তাহলে 2.772 ইন্টু 10 টু দি পাওয়ার 4, বা বলতে পারো এটা কিন্তু তোমার 2.8, এটা কিন্তু তোমার 2.8, কারণ 7কে তুমি এক যোগ করে দাও 2.8 ইন্টু 10 টু দি পাওয়ার 4। দেখো তো এখানে অ্যান্সারটা আছে নাকি? হ্যাঁ, অ্যান্সার কিন্তু আছে, দেখো 2.809 ইন্টু 10 টু দি পাওয়ার 4। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। তো আমি যদি তোমাকে 101325 এটা একবারে যদি বসাই 101325, কোনো কি চেঞ্জ আসার কথা? এই দেখো তোমার কত আসছে 28.09 ইন্টু 10 কিউব, ঠিক আছে, অথবা 2.809 101325 তুমি যদি বসাও একদম ডিরেক্ট 2.809 ইন্টু 10 টু পাওয়ার 4 এসে পড়ে, ঠিক আছে। তাহলে 101325 এটা উঠে দিতে একটু আমার কি হবে, একটু সময়টা যাবে না, সময় খেয়ে ফেলবে না, 10 টু পাওয়ার 5টা উঠাও,
অ্যাপ্রক্সিমেটলি কিন্তু এই মানটা কিন্তু তুমি পেয়ে যাবা। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে আমার কিন্তু এখানে কি হইলো, এখানে কিন্তু আমার এমসিকিউটা শেষ হয়ে গেছে এবং আমাদের একটা রিটেন আসছিল খুলনা বিশ্ববিদ্যালয়ে, সেটা তোমার কি, সেটা হচ্ছে তোমার এই যে পাহাড় উচ্চতা নির্ণয়। বলছে কি একটি সেকেন্ড দোলক, তাহলে দেখো একটি সেকেন্ড দোলক কিন্তু দিয়ে দিছে। একটি সেকেন্ড দোলক তোমার পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয়। ওকে, তার মানে যখন তুমি সারফেসে আসো তখন তোমার কি সঠিক সময় দিচ্ছে, তাই না? আচ্ছা, পাহাড়ের চূড়ায় উঠলে 2 ঘন্টা 18 সেকেন্ড সময়ের পার্থক্য দেখায়। পাহাড়ের চূড়ায় যখন উঠছো তখন তোমার 2 ঘন্টায়, ঠিক আছে, 2 ঘন্টায় তোমার 18 সেকেন্ডের পার্থক্য দেখায়। দেখো 2 ঘন্টায় 18 সেকেন্ডের সময়ের পার্থক্য দেখায়। আশা করি তুমি এটা বুঝতে পারছো। এরকম ম্যাথ তোমরা কিন্তু করে আসছো, তাই না? এরকম ম্যাথ আমরা কিন্তু ভাইয়া করে আসছি। ওকে, তারপর বলছে কি পৃথিবীর ব্যাস দিয়ে দিচ্ছে, তাহলে ব্যাসার্ধ আমরা জানি 6400 কিলোমিটার। ব্যাস যদি 12,800 হয় তাহলে ব্যাসার্ধ 6400 কিলোমিটার হলে পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। তাহলে পাহাড়ের উচ্চতা নির্ণয় করো, তাহলে তোমরা কিন্তু এইটার সূত্র কিন্তু অলরেডি জানো সবাই, তাই না? দেখো তো এটা সূত্রটা একটা এরকম ছিল না, অধ্যায় 8-এ পড়ছিলা যে এইচ ইকুয়ালস টু, বলতে পারো কি, টি অফ পাহাড় মানে উচ্চতায় কত তোমার পর্যায়কাল দোলকের, আর সারফেস এটা হচ্ছে টি অফ সারফেস মানে হচ্ছে তোমার এই যে ভূমিতে কি পরিমাণ পর্যায়কাল, অর্থাৎ সঠিক যে পর্যায়কালটা 2 সেকেন্ড, -1 ইন্টু আর, এটা হচ্ছে আর তুমি যে গ্রহে আছো সেই গ্রহের ব্যাসার্ধ। ওকে, এবং এখানে কিন্তু আরেকটা জিনিস আমরা জানতাম যে উচ্চতায় কিভাবে টি এর মানটা বের করে, খেয়াল করো, এই যে টি এইচ ইকুয়ালস টু, এটা তুমি কি লিখবা, এটা তুমি এভাবে লিখতে পারো যে যত ঘন্টা সময় দেওয়া আছে, যে সময়ের মানটা, এই যে সময়ের মানটা দেওয়া আছে আমি এভাবে লিখি যে এটা হচ্ছে সময়ের মানটা, তাহলে টি ডিভাইডেড বাই টি প্লাস মাইনাস ডেল টি, অর্থাৎ টিটা কি, টিটা হচ্ছে যে সময়টা তোমার দেওয়া আছে, 2 ঘন্টা দেওয়া থাকতে পারে, ঘন্টায় দেওয়া থাকতে পারে, একদিনে দেওয়া থাকতে পারে, তখন টি এর মান কি হবে ওই অনুযায়ী হবে, বুঝতে পারছো? আর এখানে তোমার কি হবে, ইনটু টি অফ সারফেস। আমি তোমাকে একেবারে সবকিছু লিখে দিচ্ছি যাতে সেকেন্ড দোলক না থেকে যদি অন্য দোলকও থাকে তাও যদি তুমি পারো। এখানে কিছু কিছু জিনিস তোমার বুঝতে হবে বা মাথায় রাখতে হবে। সেটা কি, সেটা হচ্ছে তোমার অনেকটা এরকম, যেখানে টি কি, টি হচ্ছে যেই সময়টা দেওয়া আছে, যেই সময় দেয়া আছে। ওকে, এখানে টি এসটা কি, টি এস হচ্ছে তোমার ভূমিতে পর্যায়কাল, এখানে টি এইচটা কি, উচ্চতায় পর্যায়কাল, ওকে, এখানে ডেল টি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ডেল টি এটা হচ্ছে সময়ের পার্থক্য সেকেন্ডে, কিসে, সেকেন্ডে নিতে হবে, ঠিক আছে? এখন এইখানে কিন্তু একটা জিনিস দেখতেছো প্লাস নাকি মাইনাস, এটা আমি বুঝবো কিভাবে? দেখো এটা বুঝাও তেমন বেশি কঠিন না, তুমি কিছু লাইন মনে রাখবা, তাইলেই তোমার কি এটা হয়ে যাবে। যদি কখনো এমন দেখো যে ঘড়ি স্লো হয়েছে, সময় হারায়, বা পাহাড়ের উচ্চতায় উঠছে, এইসব ক্ষেত্রে তোমার কি হবে, আমার এই ডেল টি এর মানটা হবে মাইনাস, ব্যাপারটা আসলে কি জানো, ব্যাপারটা হচ্ছে তোমার, আচ্ছা এখানে আরেকটা জিনিস লিখে রাখতে পারো যে পর্যায়কাল বৃদ্ধি পাইছে, এটার সাথেই, এই যে এটার সাথেই পর্যায়কাল বৃদ্ধি। হ্যাঁ, এটার বেসিকটাকে আমি তোমাকে একটু বুঝিয়ে দিই জিনিসটা আসলে আমি কি লিখছি এখানে। দেখো আমরা কিন্তু অলরেডি জানি যে টি ইকুয়ালস টু টোয়াইস পাই রুট ওভার এল বাই জি, এগুলো তোমরা সব জানো, তো আমি একটু রিকেপ করে দিচ্ছি যাতে তোমাদের পরবর্তী যদি পরীক্ষায় এটা যদি আসে যাতে কনসেপ্টটা ক্লিয়ার থাকে। ওকে, তাহলে টি ইকুয়ালস টু টোয়াইস পাই রুট ওভার এল বাই জি, টি কিন্তু তোমার জি এর ব্যস্তানুপাতিক, এবং আমরা কি জানি যখন তুমি ভূমিতে থাকবা তখন জি থাকবে সর্বোচ্চ, যখন তুমি পাহাড়ের উপর উঠবা তখন জিটা কি কমে না, তাহলে জি যদি কমে টি এর মান কিন্তু বেড়ে যাবে, বুঝতে পারছো? তাহলে পর্যায়কালের মান যদি বেড়ে যায় তাহলে কি তোমার একটা দোল দিতে যদি 2 সেকেন্ড লাগে, তোমার উপরে কি পর্যায়কাল বেড়ে গেছে, তার মানে দোল দিতে 2 সেকেন্ড না, মনে করো 2.01 2.02 এতটুকু সময় লাগবে, অর্থাৎ কি সময়টা বেড়ে গেছে। আর সময়টা বেড়ে যাওয়া মানে কি তোমার ঘড়ি কি ফাস্ট নাকি স্লো হয়ে গেছে? অবভিয়াসলি স্লো হয়ে গেছে। আগে 2 সেকেন্ডে যদি দিত, এখন তোমার 2.01 সেকেন্ডে দেয়, 2.01 সেকেন্ডে দেয়, ঘড়িটা স্লো হয়ে গেছে, আমি এটাই লিখছি। ঘড়ি যদি স্লো হয়
ঘড়ি স্লো হওয়া মানে কি সময়টা হারাইছে, বা পাহাড়ের উপরে উঠছে, এটা কিন্তু সবগুলো কিন্তু সেম। পাহাড়ের উপরে উঠলে ঘড়ি স্লো হয়, সময় হারায়, পর্যায়কাল বৃদ্ধি পায়, এই ক্ষেত্রে আমি মাইনাস বসাই। তাহলে কখন আমি প্লাস বসাই, মনে করো পাহাড় থেকে নামতেছো, তখন তোমার কি হচ্ছে, জি এর মানটা বাড়তেছে, টি এর মানটা কমতেছে, অর্থাৎ সময়টা অর্জন করতেছে, ঘড়িটা ফাস্ট হয়েছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? তোমার কি উচ্চতা থেকে নিচে নামতেছে, তখন হবে প্লাস। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে এটা তুমি মনে রাখো, এটা ছাড়া যা আছে সব হবে কি প্লাস। বুঝতে পারছো? অর্থাৎ পাহাড় থেকে নামতেছে, ঘড়ি ফাস্ট হচ্ছে, তারপর কি তোমার সময়টা অর্জন করতেছে, এগুলোর জন্য হবে প্লাস। তাহলে আমাদের জন্য কি বলছে? আমাদের জন্য বলছে 18 সেকেন্ডের সময়ের পার্থক্য দেখা যায়। এখন এখানে তোমাকে কিন্তু বলে না যে পার্থক্যটা কি প্লাস নাকি মাইনাস, বাট তোমাকে একটা হিন্টস দিয়ে দিচ্ছে। সেই হিন্টসটা কি? সেই হিন্টসটা হচ্ছে আমাদের এই যে দেখো, পাহাড়ের চূড়ায় উঠলে, তাহলে আমি পাহাড়ের চূড়ায় উঠছি, এবং আমি তো তোমাকে বললাম তুমি যদি পাহাড়ের চূড়ায় উঠো তোমার কি হবে, পর্যায়কালটা বৃদ্ধি পাবে, বা তোমার কি স্লো হয়ে যাবে। তাহলে দেখো, পাহাড়ের উপরে তুমি যখন উঠো তখন কিন্তু তোমার ডেল টি এর মানটা মাইনাস ধরতে হবে। তাহলে আমাদের যে সূত্রটা সেটা হবে অনেকটা এরকম, যে তোমার টি টি মাইনাস ডেল টি ইন্টু টিএস, এটা হচ্ছে তোমার টিএইচ। বুঝতে পারছো? আচ্ছা, আমি যদি টিএসটাকে যদি একেবারে এটা নিচে লিখে ফেলি, দেখো এটা একবারে নিচে লিখে ফেলি টিএসটাকে, দেখো টিএস, ওকে। তাহলে টিএইচ বাই টিএস ইকুয়ালস টু টি মাইনাস টি বাই ডেল টি। তাহলে আসো তো আমি এখানে এই মানটা বসায় দিই, এই মানটা আমি যদি একটু যদি বসায় দিই, তাহলে আমার কি হবে এখানে, এইচ ইকুয়ালস টু টিএইচ ডিভাইডেড বাই টিএস, এটা সমান সমান হচ্ছে টি মাইনাস ডেল টি মাইনাস ওয়ান ইন্টু আর, ওকে। তাহলে এখানে টি এর মান কত? দেখো 2 ঘন্টা, 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড, 2 ঘন্টা হচ্ছে 7200 সেকেন্ড। তাহলে এখানে হবে 7200 মাইনাস সময়ের পার্থক্য সেকেন্ডে কত সেকেন্ড বলছে, এই যে 18 সেকেন্ড বলে দিছে। তাহলে 18 মাইনাস 1 ইন্টু 6400 কিলোমিটারে আমাকে বের করতে বলছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আমাকে পাহাড়ের উচ্চতা কিসে নির্ণয় করতে বলছে সেটা আমাকে বলে নাই, তাহলে আমি কিলোমিটারে নির্ণয় করবো। আমি শুধু শুধু কেন আমি তোমার এগুলোকে মিটারে নিয়ে ঝামেলা বাড়াবো? দরকার নাই তো মিটারে নিয়ে ঝামেলা বাড়ানো, আমার তোকে স্পেসিফিকলি বলে যে মিটারে নিতে, তাহলে আমি কিলোমিটারেই রাখবো। তাহলে এখানে আসো আমি একটু যদি ক্যালকুলেশনটা যদি করি, কত হবে তোমার 7200 ডিভাইডেড বাই 7200 মাইনাস 18 মাইনাস ওয়ান ইন্টু 6400, অ্যান্সার হবে হচ্ছে তোমার 16.04 কিলোমিটার। অ্যান্সার হবে 16.04 কিলোমিটার। আশা করি তুমি এই রিটার্নটাও বুঝতে পারছো। তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু অনেক বেশি কঠিন ছিল না। তা তোমরা যদি এইচএসসিতে ভালো মতো কি বলে ম্যাথগুলো যদি করে আসতে পারো, বিশেষ করে তোমার যে কোনো একটা বই খুলো, ইসাক স্যার বলো, তপন স্যার বলো, শেলু স্যার বলো, যে কোনো একটা বই খুলো, খুলে ওগুলো শেষে যে তোমার কিছু কি আছে এমসিকিউগুলো আছে না, এগুলো তোমরা যদি ভালো মতো যদি সলভ করা যাও, আমার বিশ্বাস তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ের এই 20টার মধ্যে 13, 14, 15টাই পারবা। ওকে। তাহলে যারা ভাইয়া পরীক্ষা দিবা, তোমাদের তো আগামীকালে পরীক্ষা, তাই না? তাহলে পরীক্ষার আগে এই সলভগুলো দেখে নিও, হইতেই পারে তোমার এই প্যাটার্নেই তোমার এই বছরও কোশ্চেন আসবে, কিছু কোশ্চেন কমন পাইতেও পারো, কনসেপ্টও কমন পাইতে পারো। তাহলে তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি শুভকামনা। ঠিক আছে, তোমরা এগুলো দেখো, যাদের দরকার তাদের সাথে শেয়ারও করে দাও। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ।